প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম তোমরা জানো যে প্রত্যেকটা প্রসেস একটা করে প্রায়োরিটি নাম্বার দেওয়া থাকে, যে প্রায়োরিটি কম সে সিপিইউ তাকে অ্যালোকেট করে কাজ পাওয়ার জন্য। তো এখানে প্রায় প্রিএমটিভ আর নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর দুটো কনসেপ্ট আছে। প্রিএমটিভে আমরা জানি হচ্ছে যদি কাজ করতে করতে হচ্ছে কেউ ভালো বেটার প্রসেস আছে তাকে প্রিএম্প্ট করে দেওয়া হবে, আর নন প্রিএমটিভে যখন একবার কেউ কাজে ঢুকে পড়বে সেই সময়ে তাকে পুরো কাজটা কমপ্লিট করিয়ে বের করতে হবে, ওকে প্রিএম্প্ট করা যাবে না। যতক্ষণ অব্দি যে অ্যালোকেটেড সিপিইউ করে নেয় ততক্ষণ অব্দি পুরো কাজ করবেই, পরে ওকে ফিনিশ হওয়ার পর বেরোবে, তার আগে কেউ বেরোতে পারবে না ওই প্রসেসটা পার্টিকুলারলি। তাহলে আমরা দেখতে পেলাম এখানে প্রসেস অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম প্রায়োরিটি দেওয়া আছে, এবং এরপর বেস করে আমি তার ওয়েটিং টাইম, টার্ন অন টাইম ক্যালকুলেশন করবো এবং রেসপন্স টাইম ক্যালকুলেট করবো। এখন যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে রেডি কিউটা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সিপিইউ যেভাবে কাজ করবে সেটা করতে হবে, সেটা হচ্ছে ম্যাট চার্টটা বানাতে হবে। তো রেডি কিউটা আমাকে আগে ভাবতে হবে। রেডি কিউ আমরা কেন করি? আমরা জানি যে কোনো প্রসেস যখন নিউ ক্রিয়েট হয় তখন তাকে রেডি কিউতে এসে জমা হয়, কারণ সিপিইউর কাছে পৌঁছাতে গেলে সেটা এক্সিকিউশন হবে। তো সিপিইউর কাছে পৌঁছানোর আগে রেডি কিউতে এসে ওয়েট করবে, তারপর সিপিইউ তাদের থেকে সিলেক্ট করবে, সেখান থেকে শর্ট টার্ম শিডিউলার সিলেক্ট করে কাজে নেবে। তো এই জন্য রেডি কিউটা সিপিইউর কাছে যাওয়ার আগে অব্দি এখানে ওয়েট করে। তো এই ফার্স্টে যেটা হচ্ছে অ্যারাইভাল টাইম কার কার আছে দেখবো। অ্যারাইভাল টাইম দুজনের একসাথে দেখতে পেয়েছি আমরা, এসছে দুজনেই, P1 একজনের 0-তে এসছে আর P2 ও 0-তে এসছে, দুজনে আগে পরে এসে গেছে। যেহেতু দুজনে 0-তে এসছে তাহলে লিস্টে যেরকম P1 আগে আছে তাই P1 কে কিউতে আগে নিলাম, তারপরে P2 কে নিলাম। 0 এটা প্রায়োরিটি নাম্বার, P1 এর প্রায়োরিটি নাম্বার 1, P2 প্রায়োরিটি নাম্বার 2। যেহেতু দুজনে একসাথে এসছে দেখলাম যে একজনের প্রায়োরিটি নাম্বার 1 একজনের 2, তাহলে আমাকে দুজনের মধ্যে থেকে একজনকে চুজ করতে হবে। কে চুজ করবো? না, যেটার প্রায়োরিটি নাম্বার কম। তাহলে আমার প্রায়োরিটি নাম্বার কম কার দেখছি? ন্যাচার ইজ প্রায়োরিটি নাম্বার সবচেয়ে কম P1 এ, তাহলে P1 কে কাজে নেওয়া হবে। P1 যখন কাজ করে ফেললো, P1 পুরো কাজটা কমপ্লিট করে ফেললো, তখন বাকি প্রসেসদের চান্স দেওয়া হবে। এটাই হচ্ছে নন প্রিএমটিভ প্রিএমটিভ মধ্যে ডিফারেন্স। P1 যেহেতু সিলেক্টেড হয়েছে সিপিইউ একবার কাউকে সিলেক্ট করলে নন প্রিএমটিভের ক্ষেত্রে পুরো কমপ্লিট করার পর বেরোবে, তাহলে P1 পুরো কাজটা কমপ্লিট করে নেবে। P1 এর কাজটা বার্স্ট টাইম কত আছে? 4 আছে, তাহলে P1 4 এর মধ্যে পুরো কাজটা কমপ্লিট করে তারপর এখান থেকে বেরিয়ে পড়বে। যখন 4 এর মধ্যে কমপ্লিট করছে তখন কি কেউ এসছে সিস্টেমে? দেখতে হবে না, কেউ আসেনি, কারণ 6 নম্বর ন্যানো সেকেন্ডে অ্যারাইভাল টাইমে পরে একজন কেউ আসছে, তাহলে এখন অবধি কেউ আসেনি, তাহলে ওর কাজটা কমপ্লিট করে বেরিয়ে যাবে। যদি কেউ আসতে থাকতো তাহলে কিউতে ওদেরকে নিয়ে যেতে থাকতাম, তাহলে কেউ নেই, কম্পিটিশন এখন একা P2 পড়ে আছে, P2 প্রায়োরিটি নাম্বার 2। যেহেতু P2 প্রায়োরিটি নাম্বার 2 একাই পড়ে আছে, সিপিইউ ওকে নিয়ে নেবে, আর তো কেউ আসেনি, P2 পুরো কাজটা করে নেবে। P2 পুরো কাজটা করে নেবে, যেটা হচ্ছে 7, 4 + 3, তাহলে P2 কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই 7 এর মধ্যে দেখতে পাবো যে কিউতে কেউ এলো কিনা। যখন ও কাজ ছেড়ে বেরিয়ে গেল দেখলাম যে একজন ঢুকে পড়েছে কিউতে, সেটা হচ্ছে P3। অলরেডি ও যখন বেরিয়ে গেছে তখন P3 এসেও গেছে অলরেডি, P3 প্রায়োরিটি নাম্বার 1। এখন অবধি দেখতে পাচ্ছি P3 একাই পড়ে আছে, আর তো সিস্টেমে কেউ নেই, কারণ কেউ আসেনি এখন, তাহলে P3 পুরো কাজটা করে নেবে। P3 পুরো কাজটা মিন এখানে 7 যোগ হয়ে যাবে 14। যখন P3 পুরো কাজটা করে নিয়েছে, সেই সময় করছে বা করে নিচ্ছে, তখন সেই সময় আরো কিউতে কেউ কার কার এসে গেছে দেখছি, P4 এসে গেছে, P3 এসে গেছে, তাহলে P4 অলরেডি এসে গেছে, P5 অলরেডি এসে গেছে। ও কাজ করার মুভমেন্টেই এসে গেছে, কারণ এখানে 7 থেকে 14 এর মধ্যে যখন কাজ করছিল তখন ওরা দুজনই এসে গেছে। আমি ধরে নিলাম এখন কিউতে P3 শেষ হয়ে গেছে আর এরা অলরেডি কিউতে রয়ে আছে। তো তুমি এরা দেখতে পাচ্ছ যে যারা যারা আছে এখানে, P3 হচ্ছে প্রায়োরিটি নাম্বার 3, P5 প্রায়োরিটি 2, তাহলে কার প্রায়োরিটি ভালো? P5 এর প্রায়োরিটি ভালো, তাহলে P5 পুরো কাজটা কমপ্লিট করে নেবে। P5 এ কত আছে? বার্স্ট টাইম 2, তাহলে 16। অ্যান্ড P5 পড়ে থাকার পর ফাইনালি কিউতে একজনই পড়ে আছে, P4 প্রায়োরিটি নাম্বার 3, P4 প্রায়োরিটি নাম্বার 3, তাই ও P4 পুরো কাজটা কমপ্লিট করে নেবে। তাহলে 16 প্লাস P4 হচ্ছে কাজ করলো 4, 20। তাহলে এখানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা থেকে কি বুঝলাম? যখন কোনো প্রসেসকে সিপিইউ সিলেক্ট করবে কিউ থেকে, সে পুরো তার বার্স্ট টাইমটা শেষ করে দিয়ে পরে কাউকে চান্স দেবে, কারণ সে পুরো বার্স্ট টাইমটা শেষ করে দেবে, না হলে কাউকে চান্স দেবেই না। এটা হচ্ছে মেইন কনসেপ্ট, কারণ এই জায়গাটাতে প্রিএমটিভ আর নন প্রিএমটিভ ডিফারেন্স আছে। প্রিএমটিভে কম্পিটিশনের পরের জনের সাথে চেক হয়, যে আসলো অ্যারাইভাল টাইমে, কিন্তু এখানে একজন পুরোপুরি কাজ করে বেরিয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে টোটাল এক্সিকিউশন টাইম 20 হয়েছে। সাম যদি বার্স্ট টাইমগুলো সাম করি, 4 + 3 7, 7 + 7 14, 14 আর
পরে 18 আর 20, তাহলে 20-তে আমরা দেখতে পাচ্ছি এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা প্রসেস এখানে শেষ হয়ে গেছে। তাহলে আমরা এই থেকে বুঝতে পারি যে সমস্ত প্রসেসগুলো সিস্টেমে যারা যারা এসেছিল সবাই কাজ করে বেরিয়ে গেছে, আর কেউ বাকি নেই। তাহলে এবার আমাদের বাকি ক্যালকুলেশন করতে হবে, কমপ্লিশন টাইম, টার্ন টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম। তাহলে প্রত্যেকটা আমরা ক্যালকুলেট করে নেব। এখান থেকে আমি যখন আরেকবার ক্যালকুলেট করবো, তোমরা টেবিলের ডেটাগুলো আরেকবার লিখে নিও খাতার মধ্যে, তারপর এখান থেকে বাকি কলামগুলোকে ক্যালকুলেট করবে। কমপ্লিশন টাইম, P1 এর কমপ্লিশন টাইম 4, P2 এর কমপ্লিশন টাইম 7, P3 কমপ্লিশন টাইম 14, P5 এর কমপ্লিশন, P4 এর কমপ্লিশন টাইম 20, P5 এর কমপ্লিশন টাইম 16। Complete turn-on time mean completion time minus arrival time, 4 minus 0, 7 minus 0, 14 minus 6, 8, 20 minus 11 equal to 9, 16 minus 12 equal to 4, and it's waiting time, turn-on time minus burst time, waiting time 0, 7 minus 4, 4, 8 minus 7 equal to 1, 9 minus 4 equal to 5, 4 minus 2 equal to 2. And response time was a fast response minus arrival time, 0 minus 0 equal to 0, P2 fast response, P4 minus 0 equal to 4, P3 fast response 7 minus 1 equal to 7 minus 6 equal to 1, P4 is 16 minus 11 equal to 5, P5 14 minus 12 equal to 2. একটা জিনিস খেয়াল করবে, যখনই কোনো প্রসেসে মাঝখানে দুবার তিনবার যদি কেউ কাজ না করে, একবারই কাজ করে বেরিয়ে যায় কোনো ন্যাট চ্যাটের মধ্যে, তাহলে তোমরা একদমই ওয়েটিং টাইমটা যা পাবে সেটাই রেসপন্স টাইম পাবে। দেখতে পাচ্ছ এখানে সব প্রত্যেকটা প্রসেস একবারই কাজ করেছে, পরে আর আসেনি, তার জন্য যাই ওয়েটিং টাইম তাই রেসপন্স টাইম, যাই ওয়েটিং টাইম তাই রেসপন্স টাইম। তো এবার তোমরা অ্যাভারেজ টার্ন অন টাইম ক্যালকুলেট করে নিও, সবকটা সাম করে 7 plus 4, 4 plus 7 plus 8 plus 9 plus 4 divided by 5. Similarly waiting time 4 plus 1 plus 5 plus 2 divided by 5. তো এইভাবে প্রত্যেকটা অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করে নেব। তো এটা হচ্ছে আমাদের যেটা বোঝালাম, সেটা হচ্ছে non-preemptive priority scheduling. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.